গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 13 জুন শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আজ শনিবার অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, অসমে 18 বছরের ঊর্ধ্বের নতুন করে কাউকে আধার কার্ড দেওয়া হবে না। তিনি বলেন, ইতিমধ্যে অধিকাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে আধার কার্ড প্রদান করা হয়েছে। বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হলে জেলা কমিশনারকে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। তবে আগামী 6 মাস কিছু বিশেষ শ্রেণীর মানুষের জন্য এই নিয়মে শিথিলতা থাকবে। তিনি আরও জানান, 2027 সালের মার্চ মাস পর্যন্ত তফসিলি জাতি, এসসি, তফসিলি জনজাতি, এসটি এবং চা বাগান এলাকার বাসিন্দারা আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এরপর তাদের ক্ষেত্রেও নতুন আধার কার্ড প্রদান বন্ধ করা হবে। তবে 18 বছরের নিচের ব্যক্তিদের জন্য আধার কার্ডের ব্যবস্থা চালু থাকবে। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যাতে আধার কার্ড না পায়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিজিএফ বিবিজি রামজি নাম ঘোষিত অনুযায়ী প্রকল্প 1 জুলাই থেকে অসমে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর এই প্রকল্পে প্রায় 2000 কোটি টাকা ব্যয় করা হবে। প্রতিটি পঞ্চায়েত গড়ে 1 কোটি টাকা করে পাবে। গ্রামীণ এলাকার কর্মসংস্থান বাড়াতে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পূর্বের 90 দিনের পরিবর্তে এখন 125 দিনের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। এদিকে অসম বিধানসভার বাজেট অধিবেশন আগামী 6 জুলাই থেকে শুরু হবে এবং 21 দিনেরও বেশি সময় চলবে। এই অধিবেশনে 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। অধিবেশন শেষ হওয়ার পর আগস্ট মাস থেকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প পুনরায় চালু হবে। অরুণোদয় প্রকল্পের আর্থিক সহায়তাও আগস্ট মাস থেকে আগের মতোই প্রদান করা হবে। যোরহাট জেলার ররৈয়া বিমানঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার একটি AN-32 পরিবহন বিমানে অঘটনের ঘটনা ঘটেছে। সূত্রের খবর, বিমানটি নিরাপদে অবতরণ করার কিছুক্ষণ পরই হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে, যার জেরে ঘাঁটি চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই বায়ুসেনার কর্মী ও জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বিমানের কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা 5 জন বায়ুসেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে ভারতীয় বায়ুসেনা নিশ্চিত করেছে। বিস্ফোরণের কারণ কী এবং কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তের রিপোর্টের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। শিলচর পুর নিগম নির্বাচনের প্রক্রিয়া শুরু। 15 জুলাই চূড়ান্ত ভোটার তালিকা, অক্টোবরে ভোট। আরও এক ধাপ এগোলো বহু প্রতীক্ষিত শিলচর পুর নিগম নির্বাচন প্রক্রিয়া। রাজ্য নির্বাচন কমিশন শুক্রবার শিলচর পুর নিগমের 42টি ওয়ার্ডের জন্য ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন ও প্রকাশের সূচি ঘোষণা করেছে এবং জুলাই মাসেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। যদিও নির্বাচনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে নির্বাচন অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। শুক্রবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেখানে লেখা হয়েছে, আপকামিং ইলেকশন অর্থাৎ আসন্ন নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত। প্রশাসনের সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়া সম্পন্ন হলে সেপ্টেম্বর মাসেই কমিশন নির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা করবে এবং পুজোর আগে নির্বাচন সম্পন্ন হতে পারে। রাজ্য নির্বাচন কমিশনার রঞ্জন শর্মা জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অসম পৌর নিগম আইন 2022-এর অধীনে 2024 সালের 28 নভেম্বর রাজ্যপালের জারি করা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে গঠিত শিলচর পুর নিগমের জন্য এই ভোটার তালিকা প্রস্তুতির কাজ শুরু করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 1 জানুয়ারি 2026কে যোগ্যতার নির্ধারিত তারিখ হিসেবে ধরে
ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এর আগে 2026 সালের 1 জানুয়ারিকে ভিত্তিদরে বিধানসভা কেন্দ্রগুলির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকাকেই ভিত্তি হিসাবে ব্যবহার করে পুর নিগমের ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হবে। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী 12 থেকে 18 জুন পর্যন্ত প্রাথমিক প্রস্তুতির কাজ চলবে। এরপর 19 থেকে 28 জুন পর্যন্ত ভোটার তালিকা প্রস্তুত ও হালনাগাদের কাজ সম্পন্ন করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 29 জুন। খসড়া তালিকা প্রকাশের পর নাগরিকরা 29 জুন থেকে 6 জুলাই পর্যন্ত দাবি ও আপত্তি জমা দিতে পারবেন। জমা পড়া দাবি ও আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 13 জুলাই। সমস্ত সংশোধন ও শুনানি প্রক্রিয়া শেষ করে 15 জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। দক্ষিণ করিমগঞ্জে মাদক ব্যবসায়ীদের রেহাই নয়, বললেন আমিনুর রশিদ চৌধুরী। যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে দক্ষিণ করিমগঞ্জে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়া ব্যবসায়ীরা কোনোভাবেই রেহাই পাবে না। এমনকি মাদক ব্যবসায় জড়িতদের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শ্রীভূমি জেলার সঙ্গে দক্ষিণ করিমগঞ্জকেও ড্রাগসমুক্ত করতে সর্বশক্তি প্রয়োগ করবেন বলে শুক্রবার স্পষ্ট জানিয়ে দেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, দক্ষিণ করিমগঞ্জের মানুষের আস্থা ও ভোটে জয়ী হয়ে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়া যেমন গৌরবের তেমনি দায়িত্ব পালন করা কর্তব্য। একই সঙ্গে বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, দক্ষিণ করিমগঞ্জে মাদকের যে রমরমা ব্যবসা চলছে তা বন্ধ করতে হবে। মাদকের বিক্রি থেকে সেবন সবকিছু বন্ধ করতে হবে। যারা মাদক ব্যবসা করছেন তাদের যেমন শাস্তি প্রদান করা হবে, তেমনি ড্রাগস ব্যবসায়ীদের মদতকারীদের ছেড়ে কথা বলবেন না বলে হুমকি দেন বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বলেন, কারা ড্রাগসের টাকায় নির্বাচন খেলেছেন এসব কিছু জনসমক্ষে নিয়ে আসা হবে। ত্রিপুরার তেলিয়ামুড়ার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসে 2 যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ব্যক্তি। আজ সকালে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, কুঞ্জমুড়া এলাকার বাসিন্দা জেমস জমাতিয়া, আশাহরি জমাতিয়া ও অমূল্যধন জমাতিয়া বাড়ি নির্মাণের জন্য মাটি সংগ্রহ করতে সেখানে যান। মাটি কাটার সময় হঠাৎ একটি বিশাল মাটির স্তূপ ধসে পড়ে তাদের উপর। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। তাদের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় অমূল্যধন জমাতিয়াকে। পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত অমূল্যধনকে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে জেমস জমাতিয়া ও আশাহরি জমাতিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তেলিয়ামুড়া থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অগ্নি নির্বাপক বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় নেয়। এমনকি ঘটনাস্থলে উপস্থিত থাকার পরও তাদের কার্যকর ভূমিকা দেখা যায়নি বলে অভিযোগ। রাত পোহালেই পানীয় জল প্রকল্প থেকে বের হয় দুধ চা। কেন্দ্র সরকারের জল জীবন মিশন প্রকল্পের আওতায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের কথা থাকলেও কাছাড় জেলার বড়খলা বিধানসভা এলাকার জারৈলতলা গ্রামের বাসিন্দারা অভিযোগ তুলেছেন দূষিত ও গুলা জল সরবরাহের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রতিদিন সকালে পাইপলাইনের মাধ্যমে গড়ে যে জল পৌঁছায় তা দেখে অনেকটা দুধ চায়ের মতো হলুদাভ ও কাদা মিশ্রিত। এই জল পান করা তো দূরের কথা, দৈনন্দিন কাজেও ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। বাসিন্দাদের একাংশের ধারণা, কোথাও পাইপলাইনে ফাটল বা ক্ষতি হওয়ায় মাটি ও অন্যান্য দূষিত উৎপাদন পানীয় জলের সঙ্গে মিশে যাচ্ছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে এলাকাবাসীদের পাঠানো ভিডিও চিত্রে দেখা গেছে ঘরের কল থেকে গুলা ও হলুদ রঙের জল বেরোচ্ছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীদের আশঙ্কা, দীর্ঘদিন এমন জল ব্যবহার করলে জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই দ্রুত বিষয়টি তদন্ত করে সমস্যার সমাধানের জন্য জনস্বাস্থ্য, কারিগরি, পিএইচই বিভাগ এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা। বড়খলা থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার বালাছড়া টুলগেট এলাকায় পরিচালিত অভিযানে একটি লরি থেকে 458 বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হিসাবে AS-11 নম্বরের একটি লরিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় লরিতে থাকা বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্টরা সারগুলোর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লরির চালক ও সহকারী চালককে আটক করেছে বড়খলা থানা পুলিশ। বাজেয়াপ্তকৃত সার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।